আপনাদের আমি গতকালই বলেছিলাম যে এই মুহূর্তে গোটা বিশ্বের বিভিন্ন দেশ তাদের পড়োশী দেশের সঙ্গে কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে। এমনই একটা আবহ তৈরি হয়েছে যে যে কোনো সময় কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের মতো সূচনা হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বলা যেতেই পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম গোটা পৃথিবী জুড়ে সমস্ত দেশগুলোর মধ্যে এই তাপ এবং উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে ভারতবর্ষে বিগত 5 বছরে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যতটা স্থিতাবস্থা ছিল, এই মুহূর্তে সেই স্থিতাবস্থা একেবারেই চরমে উঠেছে। যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক 1947 সাল থেকে কার্যত ভালো, সেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। কাজেই যুদ্ধ হওয়াটা এই মুহূর্তে কার্যত যেন সময়ের অপেক্ষা। এবং আপনারা পরিষ্কারভাবে জানেন যে যুদ্ধ কোনো জিনিসের সমাধান না হলেও কখনো কখনো পর্যায় পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে যায় যে যুদ্ধ কার্যত অনিবার্য হয়ে যায়। সেই কারণেই ভারতকে 1947-এর পর থেকে অন্তত চারটি বার যুদ্ধে জড়িত হতে হয়েছিল, তার মধ্যে 3টি পাকিস্তানের সঙ্গে, একটি চীনের সঙ্গে। এই রকম যখন অবস্থা, আপনাদের পর্বে এটাও জানিয়েছি গতকালের যে আমেরিকার কাছ থেকে একটা গোপন তথ্য এসেছে। 1,20,000 লাল ফৌজ তারা অরুণাচল প্রদেশ এবং লাদাখ সীমান্ত ঘিরে ফেলেছে। এবং যে চীনের সঙ্গে ভারতের এই মুহূর্তে নমনীয় একটা সম্পর্ক দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে শি জিনপিং এর দীর্ঘদিন পর মুখোমুখি সাক্ষাৎ হবার পর এমনকি এনএসএ অজিত ডোভাল বেজিং এ গিয়ে সেখানকার এনএসএর সঙ্গে দেখা করলেও পরিস্থিতি স্বাভাবিক হবার বদলে পরিস্থিতি উল্টো দিকেই যাচ্ছে। যদিও এই কথাকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না, তার কারণ এটা আমেরিকার একটা চক্রান্ত হতে পারে। চীন পরিষ্কারভাবে বলে দিয়েছে এই তথ্য মিথ্যা। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য এই ধরনের ইচ্ছাকৃতভাবে মিথ্যা খবর রটাচ্ছে আমেরিকা। কিন্তু কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে, যুদ্ধ যখন শুরু হয় তখন তো আর কাউকেই মিত্র বলে মনে করা যায় না। তাই সেই জন্যই ভারত কি করছে এই মুহূর্তে আজকের পর্বে সেটা আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই ভারত ইন্টারিম ডিফেন্স বাজেট বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গিয়েছে যে নির্মলা সীতারামন এই 1 মাস আগে ভারতের ইন্টারিম বাজেট, সেখানে ডিফেন্স খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে নির্মলা সীতারামন। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছে গিয়েছে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে ভারত একেবারে সব দিক থেকে যেন প্রস্তুত থাকে যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধলে দেশের এক কণা অংশ যেন কারুর কাছে পদদলিত হতে না হয় বা সেটাকে কেউ যেন কেড়ে নিতে না পারে, তার জন্য ভারত ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। সেটা বাংলাদেশ বলতে পারেন, পাকিস্তান বলতে পারেন, চায়না বলতে পারেন। এই সমস্ত প্রতিবেশী দেশগুলো ছাড়াও ইন্টারকন্টিনেন্টাল যদি কোনো যুদ্ধে ভারতকে যেতে হয় তার প্রস্তুতিও কিন্তু ভারত রাখছে। কিভাবে রাখছে, নতুন কি প্ল্যান করছে ভারত, আজকে আপনাদের সামনে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই পর্বে দেব আপনাদের। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, প্রথমে 2-3 মিনিট যে সময়টা আপনাদের সামনে নিলাম সেটা আমি বলার চেষ্টা করলাম যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে তাপ উত্তাপ বাড়ছে, যে কোনো সময় যুদ্ধ লাগলে ভারত কি প্রস্তুতি নেবে সেই সম্পর্কে কিছু কথা বললাম, আর বাকি পর্বেও বলবো। কিন্তু পর্ব শুরু করার আগে যেটা আপনাদের বলবো, যে শত্রুকে ডিফেন্ড করা সব থেকে বড় কঠিন সেটা কে জানেন? ভারতের পক্ষে। দেখুন, ভারত যে কোনো বৈদেশিক শত্রুকে কিন্তু আক্রমণ প্রতিহত করে দিতে পারে। ইতিহাস তার সাক্ষী। বিভিন্ন যুদ্ধে ভারত যেভাবে পরাক্রমী মনোভাব দেখিয়ে কার্যত একের পর এক যুদ্ধে জয় হয়েছে, ভারতের কাছে একটা বিরাট এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু এদৎ সত্ত্বেও আপনাদের সামনে আমি একটা বলবো কথা, যে অজিত ডোভালের পুরনো একটা কথা আপনাদের মনে করিয়ে দেব। অজিত ডোভাল বলেছিলেন যে ভারতের কাছে বৈদেশিক শক্তি কোনো বড় ব্যাপার নয়, সেটা ভারতের নিজস্ব ক্ষমতা রয়েছে তাদেরকে হারিয়ে দেওয়ার। কিন্তু ভারতের মধ্যে থেকে যারা ভারতে গদ্দারি করেন তারাই হচ্ছে ভারতের সব থেকে বড় থ্রেট, এবং এদেরকে হারানোটা এতটা সহজ নয়। আসুন আপনাদের একটা ছোট্ট অংশ দেখিয়ে তারপরে আসবো মূল পর্বে। দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার একটা খবর, ভারতের বিকৃত মানচিত্র বেলগাভির কংগ্রেস বৈঠকে রাখার অভিযোগ, কর্ণাটকের রাজনৈতিক তরজা। দেখুন, এখানে তরজার কোনো প্রশ্ন নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের যে মানচিত্র সেটাকে ব্যবহার করা হয়েছে, সেখানে ওপরে গান্ধীজির ছবি এবং তার পায়ের তলায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর যে ছবি দেওয়া রয়েছে, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারতের একটা বিকৃত ছবি, যেখানে কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়নি। সেই চিত্রটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কংগ্রেসের উদ্দেশ্য কি। আসলে জর্জ সোরোস গোটা বিশ্বে প্রচুর এজেন্ট ছেড়ে রেখেছেন, সেটা আপনাদের একটি পর্বে ব্যাখ্যা করেছিলাম।
এবং সেই এজেন্ট আমাদের দেশেও কেউ কেউ রয়ে গিয়েছে। সেই কারণে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেই কাশ্মীরকে কংগ্রেস মনে করে সেটা ভারতের অঙ্গ নয়। দেখুন কিভাবে ভারতের মানচিত্রকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেই কারণেই অজিত ডোভালের ওই কথাটা মনে করিয়ে দিয়ে আজকের মূল পর্বে আপনাদের সঙ্গে যাব, যে ভারতের কাছে যে কোনো শত্রুকে মোকাবিলার মতো সামর্থ্য থাকলেও ভারত যতবার হিস্ট্রিতে পরাজিত হয়েছে তার প্রত্যেকটি ক্ষেত্রে ভারতের নিজের লোকেরা ভারতের সঙ্গে গাদ্দারি করেছে। যাই হোক, এবার আপনাদের যে তথ্যটা দিতে চাইবো, জলে ভারতের শক্তি এই মুহূর্তে যথেষ্টই, এবং বাতাসেও ভারতের শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে। 1916 সালে ভারত যখন ফ্রান্সের কাছ থেকে 36টা রাফাল কিনেছিল, কিন্তু সেই রাফাল ছিল 4.5 জেনারেশনের। এই মুহূর্তে বিশ্বের শক্তিশালী দেশগুলি যেমন আমেরিকা, চীন, রাশিয়া, তারা পঞ্চম জেনারেশনের এয়ারক্রাফট ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছে। তাদের সামরিক বাহিনীতে এই পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট তারা সংযুক্তিকরণ করছে, যেটা ভারতের কাছে এই মুহূর্তে নেই। তাই ভারত কি করছে? তাই ভারত সিদ্ধান্ত নিতে চলেছে, ঐতিহাসিক সিদ্ধান্ত, রাফালের পর এই মুহূর্তে আইদার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধ বিমান কিনবে, অথবা রাশিয়ার কাছ থেকে Su-57, এই দুটি যুদ্ধ বিমানের মধ্যে একটি যুদ্ধ বিমান কিংবা দুটি যুদ্ধ বিমান কেনার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে ভারতবর্ষ। অর্থাৎ রাফেল যদি 4.5 জেনারেশনের হয়, তাহলে 5th জেনারেশনের যুদ্ধাস্ত্র এয়ারক্রাফট কেনার চেষ্টা করছে ভারত এই মুহূর্তে। কিছু তথ্য এই প্রসঙ্গে আপনাদের দেব। গোটা বিশ্বের লড়াইয়ের রং বদলে দিয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতেই রয়েছে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। আর ভারত এই মুহূর্তে 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান থাকলেও ভারতের লক্ষ্য, ভারতের পাখির চোখ এখন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। ভারতের হাতে বিকল্প রয়েছে দুটি, আমেরিকা কিংবা রাশিয়া। শেষ পর্যন্ত কোন দেশের লড়াকু বিমান ভারতীয় বায়ু সেনাদের হাতে তুলে দেবে কেন্দ্র, তা নিয়েই জোর জল্পনা উঠেছে গোটা দেশ জুড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-35 লাইটনিং 2 এবং রাশিয়ার নির্মিত Su-57 ফ্যালন, বর্তমানে পঞ্চম প্রজন্মের এই দুই যুদ্ধ বিমানকে পাখির চোখ করেছে ভারতের বায়ুসেনা। সংবাদ সংস্থা সূত্রের খবর, লড়াকু উড়ানের স্বল্পতা মেটাতে দুটির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারে প্রতিরক্ষা মন্ত্রক। দ্রুত মস্কো এবং ওয়াশিংটনের সঙ্গে এগুলি কেনার ব্যাপারে চুক্তিও হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই দুটির মধ্যে কোন যুদ্ধ বিমানটা হতে চলেছে ভারতের তুরুপের তাস? বিশেষজ্ঞদের কথায় সেক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে নিজেদের সর্বশেষ মতামত জানাবেন ভারতের বায়ুসেনার পদস্থ কর্তারা। এমনিতেই আপনারা জানেন যে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের মাটিতে উন্নত হাতিয়ার তৈরির ওপর জোর দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার নাম মেক ইন ইন্ডিয়া। ফলে বর্তমানে বিদেশ থেকে অস্ত্র আমদানির ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরের শর্ত রাখছে কেন্দ্র। অর্থাৎ যে দেশ অস্ত্র সরবরাহের সাথে সাথে প্রযুক্তিও সরবরাহ করবে, সেই দেশই হবে ভারতের প্রথম পছন্দ। এবং যেহেতু রাশিয়া ভারতের সবসময় ট্রাস্টেবল ফ্রেন্ড, তাই সেই ক্ষেত্রে রাশিয়া কিছুটা এগিয়ে রয়েছে। রাশিয়ার নির্মিত Su-57 ফ্যালন, সেটা কেনার দিকে ভারত কিছুটা এগিয়ে যাবে। তার কারণ ভারত এই শর্তেই এগোবে যে এই যুদ্ধ বিমানগুলো কেনার সাথে সাথে ভারতকে যুদ্ধ বিমান তৈরির কৌশলগুলো, সেইগুলো ভারতের হাতে তুলে দিতে হবে। এখনো পর্যন্ত স্থির রয়েছে এই আগামী বছর অর্থাৎ 2025, আর কয়েকটা দিন পরেই ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরের মধ্যেই মস্কোর সঙ্গে Su-57 ফ্যালন যুদ্ধ বিমান নিয়ে প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলতে পারে নয়াদিল্লি। এর প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও কোনো সমস্যা নেই বলে ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে ক্রেমলিন। অর্থাৎ যুদ্ধ বিমানের সাথে সাথে এই বিমান তৈরির কৌশল ও হস্তান্তরের কোনো বাধা নেই বলে রুশ বা রাশিয়া ইতিমধ্যেই ভারতকে জানিয়ে দিয়েছে। Su-57 এর মূল নির্মাণকারী সংস্থা হলো ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন। তবে স্টেলথ ক্যাটাগরির 2 ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানের নকশা তৈরি করেছে বিখ্যাত রুশ লড়াকু বিমান কোম্পানি সুখোই। স্টেলথ ক্যাটাগরির হওয়ায় Su-57 কে রাডারে চিহ্নিত করা বেশ কঠিন। অর্থাৎ কোনো শত্রুপক্ষ তাদের রাডার সিস্টেমে কিন্তু এই স্টেলথ ক্যাটাগরির Su-57 কে সহজে নজরবন্দি করতে পারবে না। মাঝ আকাশে অন্য লড়াকু বিমানের সঙ্গে ডগ ফাইট হোক কিংবা আকাশপথে আক্রমণ শানিয়ে মাটির উপর থেকে শত্রুপক্ষের ঘাঁটিকে গুড়িয়ে দেওয়াই হোক, সবইতেই এই যুদ্ধ বিমানের জুড়ি মেলা ভার। এবং যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওগুলোই হচ্ছে Su-57 ফেলনের ভিডিও। এছাড়াও ইলেকট্রনিক যুদ্ধেরও সুবিধা পাবেন Su-57 এর যোদ্ধা পাইলটরা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই Su-57 যুদ্ধ বিমান কিনলে
আরো একবার কি আমেরিকার কুনজরে ভারতকে পড়তে হবে? তার কারণ এই SU-57 যুদ্ধ বিমানগুলো দেদার ব্যবহার করেছে রাশিয়া ইউক্রেনকে ঠান্ডা করার জন্য। তাই এই যুদ্ধ বিমান যদি ভারত নিজে কেনার চেষ্টা করে তাহলে কি আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হতে পারে? এটাই হলো এই মুহূর্তে নয়াদিল্লির চিন্তার একটি বিষয়। শুধু তাই নয়, এই যুদ্ধ বিমানগুলো অর্ডার করার পর সময় মতো হাতে পাওয়া যাবে কিনা তা নিয়েও চিন্তায় রয়েছে নয়াদিল্লি। তার কারণ 2018 সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে S-400 ট্রায়াম্ফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করে নয়াদিল্লি। নির্ধারিত সময়ের মধ্যে এই হাতিয়ারের সবকটি ইউনিট সরবরাহ করতে পারেনি ক্রেমলিন। আর সেই কারণেই আমেরিকার তৈরি পঞ্চম প্রজন্মের F-35 লাইটনিং 2 লড়াকু বিমানের কথা ভারত উড়িয়ে দিচ্ছে না। এরও কথা মাথায় রেখেছে ভারতের পদস্থ বায়ুসেনার কর্তারা। এই ভিডিওটা আপনারা এখন দেখছেন, এই ভিডিওটা হচ্ছে F-35 লাইটনিং 2, আমেরিকার তৈরি পঞ্চম প্রজন্মের F-35 লাইটনিং 2 ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংস্থা লকহিড মার্টিনের তৈরি এই যুদ্ধবিমান ইতিমধ্যেই তার ক্ষমতা দেখিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধে। ইরান, লেবানন হোক কিংবা সিরিয়া, গত কয়েক মাসে শত্রু সংহারে বারবার F-35 লাইটনিং নিয়ে উঠতে দেখা গিয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সকে। তবে রাশিয়ার যুদ্ধ বিমানের সঙ্গে এর ডিফারেন্স হচ্ছে, রাশিয়ার যুদ্ধ বিমানটি 2 ইঞ্জিন বিশিষ্ট, কিন্তু আমেরিকার তৈরি F-35 সেটা পঞ্চম প্রজন্মের হলেও সেটি একটা ইঞ্জিন বিশিষ্ট। আক্রমণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ থেকে শুরু করে নজরদারি একাধিক কাজে একে ব্যবহার করার সুযোগ রয়েছে। ছোট রানওয়ে দিয়ে দিব্যি একে আকাশে উড়িয়ে দেওয়া যায়। এতে রয়েছে ভার্টিক্যাল ল্যান্ডিং বা উলম্বভাবে নিচে নামা এবং ওঠার সুবিধা, অর্থাৎ রানওয়ে ছাড়াই এটা যে কোনো জায়গা থেকে উঠতেও পারে এবং নামতেও পারে। এটাই F-35 এর অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু এখানেও একটি প্রবলেম রয়েছে। আপনাদের যেমন বললাম রাশিয়া ভারতের ট্রাস্টেবল ফ্রেন্ড, তাই ভ্লাদিমির পুতিনের দেশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাশিয়ার তৈরি SU-57 ফ্যালন কিনলে ভারতের কাছে তাদের এই ফর্মুলা সরবরাহ করা তাদের জন্য কোনো সমস্যার নয়, কিন্তু আমেরিকার সঙ্গে এই সমস্যা বাড়তে পারে। প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত মেলেনি আমেরিকার কাছ থেকে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে এই যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণের জন্য খরচ যথেষ্টই বেশি, ফলে নিজেদের পছন্দের কথা জানানোর ক্ষেত্রে এই সমস্ত দিক মাথায় রাখছে ভারতীয় বায়ুসেনারা। তারপরে যে কোনো সিদ্ধান্ত তারা নেবে। তবে দুটি লড়াকু বিমানের ক্ষেত্রেই দাম নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি। আপনাদের বললাম যে 2025-এর প্রথম দিকেই ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন, তারপরে এ ব্যাপারে ফাইনাল চুক্তি হয়ে যাবে এবং রাশিয়ার তরফ থেকে SU-57 এর দাম কমানোর প্রস্তাব ইতিমধ্যেই পেয়ে গিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে সরাসরি না হলেও ঘুর পথে ওই একই রকমের প্রস্তাব দিয়ে রেখেছে ওয়াশিংটনকে ভারত। এই দুটি বিমান ছাড়াও দেশীয় প্রযুক্তিতে লড়াকু বিমান তৈরির পথে জোর দিচ্ছে নয়াদিল্লি। আগামী 2-3 বছরের মধ্যে ভারতের নিজস্ব তৈরি তেজস মার্ক 2 এবং অ্যাডভান্স মিডিয়াম কম্প্যাক্ট এয়ারক্রাফট বা অ্যামকার নির্মাণ কাজ শেষ করতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। এই দুই যুদ্ধ বিমানের জন্য বিদেশ থেকে জেট ইঞ্জিন আমদানি করা হয়েছে। বায়ুসেনা সূত্রের খবর 2029-30 সালের মধ্যে তেজস মার্ক 2 অর্থাৎ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইতিমধ্যেই যে তেজস গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে, সেই তেজসের উন্নততম পঞ্চম প্রজন্মের তেজস মার্ক 2 ফাইটার জেট তৈরি করে ফেলবে ভারত। এই যুদ্ধ বিমানকে আরো শক্তিশালী করতে সম্প্রতি এর নকশায় সামান্য কিছু রদবদল করা হয়েছে। অন্যদিকে 5.5 প্রজন্মের স্টেলথ ক্যাটাগরির লড়াকু বিমান অ্যামকারের জন্য অপেক্ষা করতে হবে 2035 সাল পর্যন্ত। দুটি যুদ্ধ বিমানই নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তেজস মার্ক 2 সেটা 2029-30 সাল নাগাদ ভারত তৈরি করে ফেলবে এবং পঞ্চম প্রজন্মেরও আরো একটু বেশি 5.5 প্রজন্মের স্টেলথ ক্যাটাগরির লড়াকু বিমান অ্যামকারের জন্য ভারতকে আরো বেশ কিছুটা অর্থাৎ প্রায় 10 বছর অপেক্ষা করতে হবে 2035 সাল পর্যন্ত। এই পরিস্থিতিতে ভারত মাথায় রাখছে যে ভারত সম্ভবত দুটোই কিনে নিতে পারে। রাশিয়ার কাছ থেকে একদিকে যেমন SU-57 ফ্যালন কিনতে পারে, ঠিক অন্যদিকে আবার ইউএস এর কাছ থেকে F-35 লাইটনিং 2 এই ফাইটার জেট, অর্থাৎ দুটো ধরনেরই ফাইটার জেট, পঞ্চম প্রজন্মের দুটো ধরনেরই ফাইটার জেট ভারত কিনে ফেলতে পারে। ভারতের হাতে ইতিমধ্যে রয়েছে বেশ কিছু রাফাল। তারপরে কিন্তু এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট দু ধরনের, একটা রাশিয়া থেকে একটা আমেরিকা থেকে, দুটোই ভারত কিনবে। পাশাপাশি আপনাদের বললাম পঞ্চম প্রজন্মের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক 2 সেটা
2029-এর মধ্যে ভারত তৈরি করে ফেলবে, আর 5.5 প্রজন্মের জন্য যে যুদ্ধ বিমান সেটা ভারত তৈরি করে ফেলতে পারবে 2035 সালের মধ্যে। অর্থাৎ একটা লম্বা পাইপলাইন ভারত তৈরি করে রেখে দিয়েছে। সেখানে নরেন্দ্র মোদী সরকার থাকুক বা না থাকুক, তার থেকেও বড় ইম্পর্টেন্ট আগামী দিনের কথা মাথায় রেখে যে সমস্ত আমাদের শত্রু দেশগুলো যেভাবে তাদের সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করছে, তারা যেভাবে শক্তিশালী যুদ্ধাস্ত্র তৈরি করছে, তার সঙ্গে তাল মিলিয়ে বরঞ্চ কিছুটা আগে গিয়ে ভারত সেই 2035 সাল পর্যন্ত কিন্তু তাদের প্ল্যান সেরে ফেলেছে। এই অবস্থায় আপনাদের সামনে আরো একটা কথা বলবো যে দেখুন, যে এই সমস্ত প্রযুক্তিতে সাজসজ্জা সেটা ক্রমাগত তো ভারতকে বাড়াতেই হবে, এবং সেটা করতে পারলেই একমাত্র চোখে চোখ রেখে যে কোনো দেশকে জবাব দেওয়ার ক্ষমতাটা এখনো যেমন রয়েছে ভারতের কাছে, আগামী 100 বছর কেন, যতদিন আমাদের পৃথিবীর অস্তিত্ব থাকবে, ভারতও চোখে চোখ রেখে কথা বলার সেই হিম্মতটা দেখাতে পারবে শুধুমাত্রই এই সামরিক খাতে যতক্ষণ ব্যয় বৃদ্ধি হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ যত এগিয়ে যাবে, যত সঠিক প্ল্যান এবং পরিকল্পনার মধ্যে দিয়ে ভারত এগোবে, ততই কিন্তু ভারত শক্তিশালী দেশে পরিণত হবে। ইতিমধ্যে চতুর্থ শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। কিন্তু প্রথমেই আপনাদের যেটা বললাম, আপনারা তো দেখলেন যে কংগ্রেসের ছবিতে ভারতের ম্যাপকে বিকৃত অবস্থায় দেখানো হচ্ছে। এটা যদি বাংলাদেশ করতো, এটা যদি পাকিস্তান করতো, মেনে নেওয়া যায়। কিন্তু ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতেরই কিছু গাদ্দাররা রয়ে গিয়েছেন এখনো পর্যন্ত, যারা ওই ডিপ স্টেটের এজেন্ট হিসাবে কাজ করছেন, জর্জ সোরোসের এজেন্ট হিসাবে কাজ করছেন। তাদেরকে তো আর যুদ্ধ বিমান দিয়ে হাঁটানো যাবে না। তাদেরকে শুধুমাত্র আমার আপনার সচেতনতা দিয়ে কিন্তু এই ভারতের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে দিতে পারি আমরাই। তাই যতই যুদ্ধ বিমানের এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি না কেন, ভারতের মধ্যে যে সমস্ত আমাদের শত্রুরা চলে গিয়েছে, আমাদের রাজ্যের কথাও ভুলবেন না, আমাদের রাজ্যের মধ্যেও কিন্তু এই ধরনের রাজনৈতিকবিদরা বসে রয়েছে। তাই গোটা ভারতবর্ষের মধ্যে এই ধরনের যে যে অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্টরা বসে রয়েছেন, তাদেরকে যদি আমরা সরাতে না পারি গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে, সব থেকে বড় অস্ত্রটা, যে অস্ত্র আমাদের হাতে রয়েছে, সেই অত্যাধুনিক অস্ত্র ব্যালট পেপারের মধ্যে গিয়ে নির্বাচন বলুন কিংবা বোতাম টিপে ভোট দেওয়ার কথা বলুন, সেইটা যতক্ষণ না আমরা স্বচ্ছভাবে করতে পারছি, এমন অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্ট রাজনৈতিক দলগুলিকে যতক্ষণ না আমরা অপ্রাসঙ্গিক করে দিতে পারছি আমাদের রাজ্য এবং দেশ জুড়ে, ততক্ষণ না পর্যন্ত যতই আমরা সামরিক সাজে সজ্জিত হই না কেন, আমরা কখনোই সুরক্ষিত হব না যদি আমরা দেশের শত্রুদের আগে না নিয়ন্ত্রণ করতে পারি। কি সহমত? যদি সহমত হন লিখে জানান আজকের এই পর্বে, আর যদি দ্বিমত থাকে তাহলেও লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।